কাঁচা আম শেষ হওয়ার আগে কাঁচা আমের এই রেসিপিগুলো না বানালে কিন্তু পুরাই মিস করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কাঁচা আম দিয়ে 4টি ভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। কাঁচা আমের শরবত থেকে শুরু করে কাঁচা আমের আচার, আমসত্ত্ব একবার বানিয়ে কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন সকল টিপস সহকারে রেসিপিগুলো শেয়ার করেছি। একই ভিডিওতে বিভিন্ন রেসিপি পেয়ে যাচ্ছেন, আপনাদের আর আলাদা করে রেসিপি খুঁজতে হচ্ছে না। আমের আচার বানাতে হলে এইভাবেই বানান, যে আচার খাওয়ার পরে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আচারটি বানানোর জন্য কোনো প্রকার তেলের প্রয়োজন নেই, তেল ছাড়াই আচারটি বানাবো। আর এই আচারটি আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। আচার বানানোর জন্য এখানে আমি 4টি কাঁচা আম নিয়েছি। এই আচার বানানোর জন্য এমন আমটা নিতে হবে আমটা যেন পরিপক্ক হয়। এছাড়াও যে আমের আঁশ বেশি রয়েছে ওই আমটাই নিতে হবে, তাহলে আচার বানানোর সময় আমটা আর গলে যাবে না। ফার্স্টে একটি পিলারের সাহায্যে আমি আমের উপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে উপরের খোসাটা সহ এই আচারটি তৈরি করে নিতে পারবেন। এবারে আমগুলোকে আমি গোল গোল চাকচাক করে কেটে নিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো অর্থাৎ সুবিধা মতো কেটে নিতে পারেন, বটি দিয়েও কেটে নিতে পারবেন। আরও একবার বলে দিই, এই আচারটি বানানোর জন্য আঁশযুক্ত আমটাই কিন্তু ব্যবহার করতে হবে। এইবার আমের মধ্যে যে বীজটা রয়েছে ওইটা আমি ফেলে দিচ্ছি। আমের স্লাইসগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও না আবার কিন্তু খুব বেশি পাতলাও না। এইবার আমের স্লাইসগুলোকে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বলে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এখানে আমি প্রায় 1 কেজির কাছাকাছি আম নিয়েছিলাম। 1 কেজি আমের জন্য এখানে আমি 1.5 কাপ চিনি ব্যবহার করছি। এর থেকে কম ব্যবহার করা যাবে না, তবে এর থেকে বেশি পরিমাণে আপনারা ব্যবহার করতে পারেন। একটি ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। চাইলে সারা রাতও এইভাবে রেখে দিতে পারেন, পরের দিন সকালেও আচারটা তৈরি করতে পারবেন। আমার হাতে যেহেতু সময় কম ছিল এজন্য আমি 3-4 ঘন্টার মতো রেখেছিলাম। 3-4 ঘন্টা পরে দেখুন আমের টুকরোগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং আমের টুকরোগুলোর স্কিনটাও কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই কুঁচকে গেছে। ঠিক এরকম হলে বুঝতে হবে আচারটা পারফেক্টলি তৈরি করা যাবে, তাহলে আচারটি আর গলে যাবে না। এবারে চলে যাচ্ছি চুলাতে। আচার তৈরি করার আগে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। মরিচটা সামান্য একটু রোস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ মেথি, 1/2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1/2 চা চামচ হলুদ সরিষা আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা। চুলার হিট একদম মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো রোস্ট করে নিচ্ছি। মশলার মধ্যে যখন সুন্দর একটি রোস্টেড ফ্লেভার ছড়িয়েছে তখন আমি মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে জাস্ট আধো ভাঙা করে নিব, একেবারে ভেঙে গুঁড়ো করা যাবে না। এইবারে চিনি শিরা সহ আমের টুকরোগুলোকে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার, এতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এইবারে নেড়ে চেড়ে আচারটাকে আমি রান্না করতে থাকবো। এখানে ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারেন, আমের একটি টুকরোও কিন্তু গলে যাবে না, কারণ আমি যে জাতীয় আমটা আপনাদের নিতে বলেছি আর যেভাবে আমি প্রসেসিংটা দেখিয়েছি ওইভাবে ফলো করলে কিন্তু একটি আমের টুকরোও গলে যাবে না। রান্না করতে করতে যখন ঠিক আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে স্বচ্ছ হতে শুরু করেছে তখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/4 টিস্পুন হলুদের গুঁড়া দিচ্ছি জাস্ট কালারের জন্য। আবারও নেড়ে চেড়ে জাল করতে থাকবো শিরাটা ঘন হয়ে আসা পর্যন্ত এবং আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে একদমই স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত। শিরাটা যখন ঘন হয়ে আসতে শুরু করেছে এবং আমের টুকরোগুলো প্রায় 80 থেকে 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে, ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এখানে আমি প্রায় 2 চা চামচ মশলা ব্যবহার করেছি, পুরোটা লাগবে না। ওই বাকি মশলাটা আমরা অন্যান্য আচারের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। নেড়ে চেড়ে জাল করে নিতে নিতে আচার অলমোস্ট রেডি। কিছুটা শিরা রয়েছে, এটা আর বেশি জাল করে ঘন করা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলাইজড হয়ে যেতে পারে। এইবারে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আচারটি দেখতে কত বেশি লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে। আপনারা যত প্রকার আমের আচার খেয়েছেন আমি বলবো এইভাবে একবার খেয়ে দেখুন, আপনাদের কাছে এটাই বেস্ট লাগবে।
আচারটিকে যে কোনো শুকনো কাঁচের জারে ভরে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত। এর মধ্যে যদি দেখেন আচার থেকে পানি ছেড়েছে তাহলে আবারও জাল করে রেখে দিবেন, তাহলে অনেক দিন পর্যন্ত আচারগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকে আমি তৈরি করব কোনো প্রকার রোদের ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। আর একই মিশ্রণ দিয়ে 2 ধরনের আমসত্ত্ব তৈরি করব, একটি মশলাদার আমসত্ত্ব আর একটি মশলা ছাড়া। ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কেজি আম নিয়েছি। আমি এখানে আঁশ ছাড়া আমটা ব্যবহার করছি। আমসত্ত্ব বানানোর ক্ষেত্রে আঁশ ছাড়া আমটা ব্যবহার করলে বেশি ভালো হয়। ফার্স্টে আমি একটি পিলারের সাহায্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজে আমগুলোকে কেটে নিতে পারেন, তবে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি। এতে করে আমের টুকরোগুলো খুব দ্রুত সেদ্ধ হবে এবং আমের পাল্পটা বের করে নিতেও সুবিধা হবে। সবগুলো আম আমি ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমের টুকরোগুলোকে আমি 2-3 বার পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, আমের অতিরিক্ত কষটা বের হয়ে যাওয়ার জন্য। চলে আসলাম চুলাতে। আমের টুকরোগুলো একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যেন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় কিন্তু পানিটা শুকিয়ে না আসে, এইভাবে বুঝে পানিটা এখানে ব্যবহার করতে হবে। পানিটা দেওয়ার পরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 8 থেকে 10 মিনিট জাল করার পর ঢাকনাটি উঠিয়ে আমি আমের টুকরোগুলো নেড়ে চেড়ে দিচ্ছি এবং চেক করে নিব আমের টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে হাতার সাহায্যে এইভাবে চেপে চেপে আমের টুকরোগুলোকে গলিয়ে ফেলতে হবে। আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমের বীজের যে শক্ত অংশটা রয়েছে ওইটা যেন আলাদা হয়ে যায়, আর যে আমগুলোতে আঁশ থেকে থাকে অতিরিক্ত পরিমাণে সেই আঁশটাও যেন আলাদা হয়ে যায়, এই জন্য ছেঁকে নিতে হবে। যেহেতু আমি এখানে আঁশ ছাড়া আমটা ব্যবহার করছি এজন্য এখান থেকে কোনো আঁশ বের হয়নি, তবে বীজের শক্ত অংশটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এখানে আমি একদম সফট আমের পিউরি পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। সো এবার চলে যাচ্ছি চুলাতে। সম্পূর্ণ আমের পিউরিটা আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 1.5 কাপ চিনি। রোদ ছাড়া আমসত্ত্ব তৈরি করতে চাইলে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, কারণ চিনিটায় জাল করতে করতে আঠালো হয়ে আসবে, আর এই আঠালো হওয়ার কারণে আমসত্ত্বটা জমাট বাঁধতে সাহায্য করবে। চিনি দেওয়ার পরে কিন্তু মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে, দেখতেই পারছেন। অনবরত জাল করতে করতে এই মিশ্রণটাকে ঘন করে আনতে হবে। দেখতেই পারছেন মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুটছে। সো এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামের চেয়ে কম রাখাই ভালো, কারণ এই বুদবুদগুলো ছিটে কিন্তু শরীরে ছিটকাতে পারে। কালারের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন হলুদের গুঁড়া এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবং অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে আমি ঘন হয়ে আসা পর্যন্তই জাল করে নিতে থাকবো। প্রায় 15 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। 15 মিনিট পরে দেখুন মিশ্রণটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া। লবণের পরিবর্তে এখানে আপনারা বিট লবণটাও ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু সাদা লবণটাই দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন মিশ্রণের মধ্যে যে বুদবুদটা উঠছে এটা কিন্তু অনেক মোটা হয়ে উঠছে। এই পর্যায়ে বুঝতে হবে আমসত্ত্বর মিশ্রণটা জাল করা হয়ে গিয়েছে। তাহলে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম গরমই অন্য পাত্রের মধ্যে সেট করে নিতে হবে। আমি যে ট্রের মধ্যে আমসত্ত্বটা সেট করব তার মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। এতে করে পরবর্তীতে আমসত্ত্বটা উঠাতে খুবই সুবিধা হবে। আমি এখানে ছোট ছোট স্টিলের ট্রে বা প্লেটগুলো ব্যবহার করছি। আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারবেন, কারণ এটা আমরা রোদ্রে দিব না, চুলার হিটে শুকিয়ে নিব, অথবা ফ্যানের বাতাসেও আমসত্ত্বটা শুকানো যাবে।
জাল করা আমসত্ত্বের মিশ্রণটা আমি এই ট্রের মধ্যে অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি। বাকিটা আমি মশলাদার আমসত্ত্ব বানাবো, ওইটা রেখে দিচ্ছি। পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন। খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে যে বাকি অর্ধেক মিশ্রণ রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। 1 চা চামচ 5 ফোড়ন আমি চুলার একদম লো হিটে কিছুক্ষণ টেলে নিয়েছি। এরপরে ঠান্ডা করে ব্লেন্ডারে জাস্ট আধো ভাঙা করে নিয়েছি, একেবারে গুঁড়ো করিনি। মিশ্রণের মধ্যে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাও আমি অন্য একটি ট্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আচ্ছা, আমসত্ত্বটা আমি বেশ পুরো করেই তৈরি করেছি। আপনারা চাইলে আমার থেকে পাতলা করেও তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে অল্প পরিমাণে দিবেন তাহলেই হবে। 2টি ট্রের মধ্যে আমসত্ত্ব খুব ভালোভাবে সেট করে নিলাম। এবারে এই আমসত্ত্বগুলোকে আমি ফার্স্টে ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। এরপরে যখন রান্না করব, রান্না করা চুলার নিচের অংশে রেখে দিব। রান্না করার তাপেই কিন্তু আমসত্ত্বগুলো শুকিয়ে আসবে বা টেনে আসবে। রোদ্রে দেওয়ার কোনো ঝামেলায় নেই। রোদ ছাড়াই আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে আপনারা রোদ ছাড়াই আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। প্রায় 3 দিন লেগেছে এই আমসত্ত্বগুলো খুব ভালোভাবে টেনে আসতে। দেখতে পাচ্ছেন আমি যে ট্রেতে দিয়েছিলাম সাইড থেকে কিন্তু অনেকটাই টেনে এসেছে। আমি যেহেতু আমসত্ত্বগুলো মোটা করে তৈরি করেছি যার কারণে এমনটা হয়েছে। পাতলা করে তৈরি করলে কিন্তু এরকমটা হয় না। এনিওয়েজ, আমি এবার আমসত্ত্বগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি ছোট ছোট ম্যাঙ্গো বারের শেপেও কেটে নিচ্ছি, আবার রোল করেও কেটে নিচ্ছি। আমসত্ত্বগুলো কিন্তু অনেক বেশি পুরু, তারপরেও আমি রোল করে নিচ্ছি। দেখুন, একটু ফেটেও যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না, কত পারফেক্টলি আমসত্ত্বটা শুকিয়েছে। আমি যেটুকু শ্যুট করেছি আপনাদের তো জাস্ট ওইটুকুই দেখাচ্ছি। রোদ ছাড়াও যে এত সহজে আমসত্ত্ব তৈরি করা যায় এটা জানার পর থেকে এই সিজনে তো আমি প্রায় প্রত্যেক দিনই আমসত্ত্ব বানাচ্ছি। যাদের হাতের কাছে কোনো রোদের ব্যবস্থা নেই তাদেরও বাইরে থেকে আর অস্বাস্থ্যকর আমসত্ত্ব কিনে খেতে হবে না, ঘরেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বিশ্বাস করুন, কাঁচা আমের এই লাড্ডুটা এত বেশি মজা, টক ঝাল মিষ্টি, এত মজার একটি কম্বিনেশন, মুখে দিলে জাস্ট বলতে বাধ্য হবেন। আমার কাছে তো খুবই বেশি ভালো লেগেছে। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। এইখানে আমি 1 কেজি মতো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমগুলোকে আমি খুব ভালোভাবে পিল করে নিয়েছি। সবগুলো আম ছিলে নেওয়ার পরে আমগুলোকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিব। এটা যে যার পছন্দ অথবা সুবিধা মতো কেটে নিতে পারেন। বটি দিয়েও কেটে নিতে পারেন, আবার চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, এছাড়া গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তবে আমি বটি দিয়ে কেটে ঠিক এরকম কুচি করে নিয়েছি। কুচিটা ঠিক কেমন আশা করছি বুঝতে পারছেন। খুব বেশি মোটাও না, আবার কিন্তু খুব বেশি পাতলাও না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। এখানে 1 কাপ চিনি যথেষ্ট, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর লাড্ডুটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে এজন্য চিনির পরিমাপটা আমি কমই রেখেছি। সাথে আরও 1/2 চা চামচ লবণ দিয়ে চিনি এবং লবণটা আমি আমের কুচির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। এই রেস্টে রাখার কারণে যেটা হবে, পরবর্তীতে লাড্ডুগুলো তৈরি করার সময় আমের কুচিগুলো আর গলে যাবে না। প্রায় ফিরে আসলাম 30-40 মিনিট পর। সরাসরি আমের কুচিগুলোকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর চিনিটা গলে কিন্তু অনেকটা পরিমাণে শিরা বের হয়েছে, শিরা সহই আমি নিয়ে নিলাম। চুলাটিকে জ্বালিয়ে দিয়ে এগুলোকে আমি জাল করতে থাকবো। সুন্দর একটি কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে থাকবো শিরাটা ঘন হয়ে আসা পর্যন্ত। এদিকে জাল হতে থাক, ততক্ষণে আমি লাড্ডুর জন্য স্পেশাল একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 5টি শুকনো মরিচ, 1/2 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ কালো জিরা, 1/2 চা চামচ ধনিয়া, আরও দিচ্ছি 1/2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা আর 1/2 চা চামচ মেথি। এইবারে চুলা হিটটাকে একদমই লোতে রেখে মশলাগুলোকে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, এর সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্ত। এরপর এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে জাস্ট আধো ভাঙা করে নিব, একেবারে গুঁড়ো করার দরকার নেই। এদিকে আমের মিশ্রণটা প্রায় জাল করা হয়ে গিয়েছে, শিরাটা অনেকটাই টেনে এসেছে এবং আমের টুকরোগুলোও কিন্তু সেদ্ধ হয়ে অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, তবে একটি টুকরো গলে যায়নি। আমি যে প্রসেসটা দেখিয়েছি ওই প্রসেসটা ফলো করলে ঠিক আপনাদেরও এরকমই হবে, একটি আমের টুকরো গলে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা, আধা ভাঙা করে নিয়েছি, ওখান থেকে 1 চামচ দিলাম, এর থেকে বেশি দেবার কোনো প্রয়োজন নেই।
বাকি মশলাটা আমরা অন্য যে কোনো আচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। অনবরত এইভাবেই নেড়েচেড়ে জাল করে নিতে থাকবো শিরাটা সম্পূর্ণভাবে টেনে আসা পর্যন্ত। শিরাটা যখন অলমোস্ট টেনে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ বিট লবণ। আবারও নেড়েচেড়ে জাল করে নিতে থাকবো শিরাটা পুরোপুরিভাবে টেনে আঠালো হয়ে আসা পর্যন্ত। ঠিক যেন একটা নাড়ুর শেপ দেওয়া যায় ঠিক এরকম আঠালো হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে, এবং জাল করতে করতেও কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে। ঠিক এই পর্যায়ে দেখুন কালারটা যেমন চেঞ্জ হয়ে এসেছে তেমনি এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে, একটুও শিরা এর মধ্যে নেই। খুব সহজেই নাড়ু বা লাড্ডুর শেপটা তৈরি করা যাবে। সো এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে নাড়ু বা লাড্ডুর শেপটা তৈরি করে নিব। মিশ্রণটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে অথবা হাতে টাচ করা যাবে সেই পর্যায়ে নাড়ু শেপগুলো তৈরি করতে হবে। আমি হাতে সামান্য একটু সরিষার তেল মেখে নিয়েছি, তারপরে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি একটি করে নাড়ু অথবা লাড্ডুর শেপ তৈরি করে নিচ্ছি। দেখতেই পারছেন কত ইজি তৈরি করা, আর লুকসটা এত বেশি লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, দেখেই জিভে পানি চলে আসছে। আপনারা এখনও পর্যন্ত যারা টক ঝাল মিষ্টি কাঁচা আমের এই নাড়ু বা লাড্ডুটা তৈরি করে খাননি তারা অবশ্যই একবার তৈরি করে খাবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। এবং খাওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। কাঁচা আমের শরবত অথবা আমপান্নাও বলা হয় এটাকে, একবার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করবেন কিভাবে সেই পদ্ধতিটিও দেখিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। আমপান্না বানানোর জন্য আমি এখানে 2টি কাঁচা আম নিয়েছি। একটি আম থেকেই কিন্তু বেশ অনেক পরিমাণে শরবত তৈরি করা যায়, অতিরিক্ত নেওয়ার প্রয়োজন নেই। 1 থেকে 2টি আম দিয়ে আপনারা শরবতটা তৈরি করতে পারবেন। ফার্স্টে আমি আম দুটিকে খুব ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিয়েছি এবং এর বোটার সামনে যে অংশটুকু রয়েছে ওইটা কেটে ফেলে দিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আম দুটোকে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আমগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে একটু চেক করে নিতে হবে আমগুলো সেদ্ধ হয়েছে কি না। যে পর্যায়ে দেখা যাবে আমগুলো খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি আমগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি, এবং ওঠানোর পরে এগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব, তারপরে আমপান্নাটা তৈরি করব। ফার্স্টে আমি উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসার মধ্যে যে আমের অংশটুকু উঠে যাচ্ছে ওইটাও আমি নিয়ে নিচ্ছি, নষ্ট করব কেন, তাই না? আচ্ছা, আমি সম্পূর্ণ গোটা আমটাকেই পানিতে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় চাইলে আগে থেকে খোসাটা ছাড়িয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটেও সেদ্ধ করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যে যেইভাবে কমফর্ট ফিল করেন সেইভাবেই সেদ্ধ করে নেবেন, জাস্ট আমটাকে সেদ্ধ করে নিতে হবে, এটাই হচ্ছে মোট কথা। এবারে আমের মধ্যে যে বীজটা রয়েছে ওইটা আমি আলাদা করে ফেলে দিচ্ছি। খুবই সুন্দর সফট আমের পেস্ট এখানে পেয়ে গেলাম। এবারে আমের পেস্টটাকে ব্লেন্ডারে যে জারে জুস তৈরি করা হয় ওই জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি কাঁচা মরিচ। মরিচটা কিন্তু একটাই দিবেন, এর বেশি না, কারণ আমপান্নার মধ্যে একটি মরিচ দিলেই কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং আসে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা লবণ, 1/2 চা চামচ বিট লবণ, 1.5 টেবিল চামচ দিচ্ছি চিনি, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 কাপ দিচ্ছি ধনিয়া পাতা। আচ্ছা, আমপান্নার আসল টেস্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ধনিয়া পাতাটা এখানে দিতে হবে, এছাড়া আপনারা আমপান্নার কোনো টেস্টই পাবেন না। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পুদিনা পাতা। এটা অপশনাল, যারা পুদিনা পাতার স্মেলটা পছন্দ করেন তারা চাইলে দিবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি 1.5 কাপ। এইবারে সব কিছু আমি খুব স্মুথভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সময় যদি মনে হয় এখানে কিছু পানির প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি অ্যাড করে ব্লেন্ড করে নিতে পারেন। আচ্ছা, এখানে আরেকটু বলে দেই, আমি এখানে যে সকল ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি এটাই কিন্তু একদম সঠিক মেজারমেন্টস না। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। খাওয়ার সময় যদি মনে হয় কোনো কিছুর প্রয়োজন রয়েছে সেটা আপনারা অবশ্যই অ্যাড করে দিতে পারবেন। স্মুথ একটি আমপান্নার পিউরি পাওয়ার জন্য আমপান্নার পিউরিটাকে আমি ছেঁকে নিলাম।
এবারে দেখুন ঠিক এরকম ঘনত্বের একটি স্মুথ আম পান্নার পিউরি তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে কিভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আমি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো বাটি অথবা বক্সের মধ্যে রেখেও আপনারা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তবে সবথেকে ভালো হয় আইস কিউবের বক্সগুলোতে সেট করলে, কারণ এতে অনেক সুবিধা রয়েছে। একটি করে আম পান্নার আইস কিউব বের করে গ্লাসের মধ্যে দিবেন এবং পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট গুলে খাবেন। এছাড়া কোনো বক্সে রাখলে সেটা বের করে গলাতে হবে, তারপরে খেতে হবে, অনেকটা সময়ের অপচয় হয়। তাই আমি এইভাবেই সংরক্ষণ করে রেখে দিচ্ছি। এবার আম পান্নাটা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি খুবই সহজভাবে। 2 থেকে 3 টুকরো আইস কিউব দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আম পান্নার মিশ্রণ। এরপর দিচ্ছি পরিমাণ মতো ফ্রিজের ঠান্ডা পানি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে জাস্ট খাওয়ার পালা। খুবই সহজভাবে আপনাদের সার্ভ করেও দেখালাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।